হ্যালো ভিউয়ার্স, অচিন্তদার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটিতে তোমরা যারা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে পিজি এমএ কোর্সে হিস্ট্রিতে সেকেন্ড ইয়ারে পড়াশোনা করছো, তোমাদের যে 7B পেপারটি আছে, মানে 7 পেপারের গ্রুপ বি, যেটা সোশ্যাল হিস্ট্রি অফ আর্লি মেডিভাল ইন্ডিয়া, আদি মধ্যযুগের ভারতের সামাজিক ইতিহাস, এই 7B এই পেপারটির সাজেশান 2023-এর সাজেশান নিয়ে আলোচনা করব এই ভিডিওটিতে। তো দেখো, গ্রুপ এতে যেখানে 18 নম্বরের প্রশ্ন তোমাদের দুটো লিখতে হবে 36 নাম্বার, তার জন্য তোমরা আদি মধ্যযুগ থেকে যে প্রশ্নগুলো করবে, একে রয়েছে দেখো আদি মধ্যযুগে ভারতের সামাজিক বিন্যাসে আঞ্চলিক বিভিন্নতার বিকাশ, অথবা এটা না এসে এই প্রশ্নটা আসতে পারে আদি মধ্যযুগে আঞ্চলিক ভাষা ও সাহিত্যের ক্রমবিকাশ অনুসন্ধান করুন, অথবা এটা আসতে পারে দেখো আদি মধ্যযুগে ভারতের বৈজ্ঞানিক কার্যকলাপ বা বিজ্ঞান ও প্রযুক্তির উদ্ভব ও প্রসার আলোচনা করো। তাহলে আদি মধ্যযুগের বৈজ্ঞানিক কার্যকলাপ বা বিজ্ঞান প্রযুক্তির উদ্ভব। বা আসতে পারে এইভাবে পঞ্চম থেকে ত্রয়োদশ শতকের মধ্যে ভারতীয় বিজ্ঞান চর্চার বিবরণ দাও। তোমাদের প্রশ্নে আদি মধ্যযুগ কথাটি না থেকে পঞ্চম থেকে ত্রয়োদশ শতকের কথা বলা থাকতে পারে, তার মানেই দাঁড়াবে আদি মধ্যযুগ। আদি মধ্যযুগের সময়সীমা এটা। তাহলে দেখো, আদি মধ্যযুগ থেকে এই প্রশ্নটি, এই বিজ্ঞান প্রযুক্তি না এসে আবার এই প্রশ্নটাও আসতে পারে আদি মধ্যযুগে ভারতের রাষ্ট্র ব্যবস্থা কি কেন্দ্রীভূত ছিল, অথবা দিয়ে দেখো ওই প্রশ্নটি না এসে এটা আসতে পারে আদি মধ্যযুগে ভারতীয় সমাজে জাতি ব্যবস্থার রূপান্তর আলোচনা করো। তাহলে এখানে যে এক দাগের এতগুলো প্রশ্ন এখানে দেওয়া আছে, সব অরে অরে দেওয়া আছে, যে কোনোটাই কিন্তু পরীক্ষায় আসতে পারে, যে কোনো একটা প্রশ্ন এখান থেকে তোমাদের আসবে। একে আছে সামাজিক বিন্যাস, দুই আছে আঞ্চলিক ভাষা, তিনে আছে আদি মধ্যযুগের বিজ্ঞান, চারে আছে রাষ্ট্র ব্যবস্থা এবং পাঁচে আছে জাতি ব্যবস্থা। এখান থেকে একটি প্রশ্ন জেনুইনলি তোমরা কমন পাবে 18তে, এবং এখান থেকে 12তেও কিন্তু একটা পেতে পারো। দুই দাগে দেখো রয়েছে খ্রিস্টীয় পঞ্চম শতাব্দী থেকে ত্রয়োদশ শতাব্দী পর্যন্ত, তার মানেই হচ্ছে আদি মধ্যযুগ। এই আদি মধ্যযুগের সময়কালে ভারতের আঞ্চলিক শক্তিগুলির উদ্ভব আপনি কিভাবে ব্যাখ্যা করবেন। অথবা এটা না এসে এটা আসতে পারে গুপ্তোত্তর যুগে বা গুপ্ত পরবর্তী যুগে ভারতের রাজনৈতিক অবস্থাটি কেমন ছিল। অনেকটা এই প্রশ্নেরই উত্তর হবে এখানে। তা এই দুটো প্রশ্ন অনেকটা একই রকম উত্তর হবে এখান থেকে কিন্তু একটা আসতে পারে। তিনে দেখো রয়েছে ভারতের সামন্ততন্ত্রের উদ্ভব সম্পর্কে আলোচনা করো। এটি কিন্তু খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, স্টার মার্ক দিয়ে রাখতে পারো, এটা কিন্তু আসবে। বিজয়নগর সাম্রাজ্যের শিল্প স্থাপত্য সাহিত্য সম্পর্কে প্রবন্ধ লেখো। বিজয়নগরের শিল্প স্থাপত্য সাহিত্য। অথবা বিজয়নগর থেকে এই প্রশ্ন আসতে পারে বিজয়নগর সাম্রাজ্যের আর্থ সামাজিক অবস্থা, বা অথবা আসতে পারে বিজয়নগর সাম্রাজ্যের শাসন ব্যবস্থা আর যে বৈশিষ্ট্য, সেটাও কিন্তু আসতে পারে। এই দুটি প্রশ্ন কিন্তু 12তেও আমি আবার দিয়েছি, মেনশন করেছি, কিন্তু এখানে 18তে দেওয়া আছে, 12তেও দেওয়া আছে। তোমরা এইটা ভালো করে করবে, যে কোনো জায়গায় কিন্তু এই বিজয়নগর থেকে তোমরা একটা প্রশ্ন পাবে। বিজয়নগরের শিল্প স্থাপত্য, আর্থসামাজিক অবস্থা আর রাষ্ট্র ব্যবস্থার বৈশিষ্ট্য। পাঁচে রয়েছে দেখো হচ্ছে দিল্লি সুলতানির রাষ্ট্রের চরিত্র ব্যাখ্যা করো, অথবা আসতে পারে খলিফার সঙ্গে দিল্লি সুলতানির সম্পর্ক বিশ্লেষণ করো। তো দিল্লি সুলতানি রাষ্ট্রের চরিত্র আর সুলতানের সাথে খলিফার সম্পর্ক, এখান থেকে একটা আসতে পারে, তবে দিল্লির সুলতানি রাষ্ট্রের চরিত্রটাই কিন্তু বেশি ইম্পর্ট্যান্ট। 6 দাগে দেখো রয়েছে চোল রাষ্ট্রের কেন্দ্রীয় গঠন আলোচনা করো। সাথে ভক্তি আন্দোলন সম্পর্কে একটি প্রবন্ধ লেখো। এই সাথে ভক্তি আন্দোলন না এসে সুফি আন্দোলনও আসতে পারে, সুফি আন্দোলন সম্পর্কে প্রবন্ধ লেখো। বা এভাবে আসতে পারে সুফি আর ভক্তি একসাথে দিতে পারে, ভারতের সমন্বয় প্রক্রিয়ায় ভক্তি ও সুফি আন্দোলনের ভূমিকা লেখো। অথবা ইসলামিক সাংস্কৃতিক মেলবন্ধনে সুফিবাদ ও ভক্তিবাদের ভূমিকা। ভক্তি আন্দোলন, সুফি আন্দোলন আবার দুটি একসাথেও কিন্তু আসতে পারে। এই 7 দাগ থেকে কিন্তু একটা আসবে। 8 দেখো রয়েছে রাজপুত সমাজের বর্ণ এবং জাতি ব্যবস্থা সম্পর্কে একটি প্রবন্ধ লেখো। অথবা এইভাবে আসতে পারে প্রশ্নটি রাজপুত সমাজের বিভিন্ন বৈশিষ্ট্যগুলি লেখো। অথবা আসতে পারে রাজস্থানের সামাজিক জীবন। রাজপুত সমাজের বৈশিষ্ট্য, রাজস্থানের সামাজিক জীবন, এটা একই প্রশ্ন। আর এই রাজপুত সমাজের বর্ণ এবং জাতি ব্যবস্থা, এই রাজপুত থেকে একটি প্রশ্ন তোমরা পাবে। 9 দেখো সপ্তম শতাব্দীর প্রথম ভাগে রাজনৈতিক ইতিহাসে হর্ষবর্ধনের ভূমিকার মূল্যায়ন করুন। তাকে কি এই কালপর্বের শেষ মহান সাম্রাজ্য সংস্থাপক বলা যায়, মানে এটাও হর্ষবর্ধনের রাজনৈতিক কৃতিত্বটা দেখাতে হবে। এবং 10 নম্বর এবং শেষ প্রশ্ন, গুপ্ত পরবর্তী যুগে বাংলার সামাজিক অবস্থার বিবরণ দাও। এখানে দেখো 10টা প্রশ্ন আছে,
এবং 10টা ইউনিট থেকে 10টা প্রশ্ন, এবং এক একটা ইউনিট থেকে আবার বিভিন্ন টাইপের প্রশ্ন হতে পারে, সেগুলো কিন্তু এই অথবা দিয়ে আমি মেনশন করেছি। এই 10টা প্রশ্ন তোমরা ভালোভাবে করবে। এখান থেকে বড় প্রশ্ন 18 নম্বরের 2টি কমন পাবে, এবং 12 নম্বরেরও এখান থেকে পেতে পারো। আর একটা কথা বলে রাখি, এই যে 2022 সালের যে প্রশ্নপত্র, সেই প্রশ্নপত্রে যে প্রশ্ন তো 18 নম্বরের এসছে, সে প্রশ্ন এখানে হয়তো রিপিট থাকলেও এই 18 নম্বরের প্রশ্ন কিন্তু তোমাদের 12তে আসতে পারে। 2022-এর যে প্রশ্ন 18 এসছে, তোমাদের কিন্তু এবার সেটা 12তে আসতে পারে। আবার 2022-এ যে প্রশ্ন 12তে এসছে, সেটা আবার তোমাদের কিন্তু 18তে আসতে পারে। তাই 2022 সালে কি পড়েছে সেটা না ভেবে এই সাজেশনের প্রত্যেকটি প্রশ্ন কিন্তু তোমাদের করা উচিত। গ্রুপ বি, যেখানে 12 নম্বরের 3টি প্রশ্ন অ্যান্সার করতে হবে, 36 নম্বর। তার জন্য তোমরা করবে রাজপুত জাতির উদ্ভব ও তাদের বিভিন্ন গোষ্ঠী সম্পর্কে লেখো, বা রাজপুত সমাজের সতীদাহ প্রথা সম্পর্কে আলোচনা করো। 1 আর 2 দুটোই রাজপুতের উপরে, এই দুটো থেকে কিন্তু একটা আসতে পারে। অথবা আছে দেখো এখানে রাজপুতের সতী প্রথা সম্পর্কে লেখো। রাজপুত সমাজে সতীদাহ প্রথা আসতে পারে, বা শুধুমাত্র সতী প্রথা সম্পর্কে প্রবন্ধ রচনা করতে বলতে পারে। 3 দেখো দক্ষিণ ভারতে আঞ্চলিক ভাষা সাহিত্যের বিকাশ সম্পর্কে প্রবন্ধ লেখো, অথবা তামিল ও কানাডা ভাষার উদ্ভব বিকাশ সম্পর্কে লেখো। এই দুটি ভাষাই হচ্ছে দক্ষিণ ভারতের আঞ্চলিক ভাষা। তো এই প্রশ্নটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট। অথবা এটা আসতে পারে দক্ষিণ ভারতের রাজবংশগুলি সম্পর্কে আপনি কি জানেন। তা এই 3 দাগে রয়েছে দক্ষিণ ভারত, এই দক্ষিণ ভারত থেকেও কিন্তু একটি প্রশ্ন আসতে পারে। 4 দেখো প্রাচীন ভারতের সৃজনশীল সাহিত্য সম্পর্কে আপনি কি জানেন। 5 আছে বেদান্ত ও সাংখ্য দর্শনের প্রধান বৈশিষ্ট্যগুলি লেখো। এখানে বলে রাখি বেদান্ত আলাদাভাবে আসতে পারে, সাংখ্য দর্শনও কিন্তু আলাদাভাবে আসতে পারে। যেমন দেখো সাংখ্য দর্শনের প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো, এখানে অথবা দিয়ে দেওয়া আছে। এখানে অথবা দিয়ে বেদান্ত দর্শনেরও প্রশ্ন থাকা লেখার দরকার ছিল। যাই হোক, এটা ভালো করে করবে, বেদান্ত এবং সাংখ্য দর্শন। 6 দেখো ধর্মপাল ও দেবপালের রাজনৈতিক সাফল্যের মূল্যায়ন করো। অথবা আসতে পারে শশাঙ্ক, দেবপাল ধর্মপালের জায়গায় শশাঙ্ক দিয়ে দিতে পারে। তো এটা একটা ইউনিট, এইখান থেকে তোমরা দেবপাল ধর্মপাল এবং শশাঙ্ক ভালোভাবে করবে। 7 আছে দেখো সপ্তম শতকে কনৌজ কীভাবে একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক কেন্দ্রে পরিণত হয়েছিল, মানে কনৌজের উত্থান হর্ষবর্ধনের নেতৃত্বে, সেটা এখানে লিখতে হবে। 8 দেখো ত্রয়োদশ শতকে ভারতীয়রা ইসলামকে কীভাবে গ্রহণ করেছেন। 9 আছে দিল্লির সুলতানগণ কীভাবে শাসনতান্ত্রিক বৈধতা অর্জন করতেন। এরা শাসনতান্ত্রিক বৈধতা অর্জন করতেন খলিফার কাছ থেকে। তা দিল্লির সুলতানদের সাথে খলিফার কী সম্পর্ক ছিল, সেটা 18 নম্বরের একটি প্রশ্ন দেওয়া আছে সাজেশনে। সেটা করলেই কিন্তু এই প্রশ্নের উত্তরটি হয়ে যাবে। এটা এখানে অতিরিক্ত দেওয়া আছে, এটা রিপিট হয়েছে, মানে এর আগেও 18 নম্বরে লেখা আছে, আবার এখানে 12তেও উল্লেখ করা হলো। এরপরে দেখো 10 আছে আদি মধ্যযুগে ভারতের পারিবারিক জীবনের প্রধান বৈশিষ্ট্যগুলি লেখো। পারিবারিক জীবন, এই প্রশ্নটি পারিবারিক জীবনটা না এসে এটাও দিতে পারে আদি মধ্যযুগে ভারতের সামাজিক কাঠামোয় পরিবর্তনের প্রধান চালিকা শক্তি কী ছিল। তা আদি মধ্যযুগের সমাজ জীবনের উপরে এই দুটি প্রশ্ন আছে, এখান থেকেও একটা আসতে পারে। অথবা দিয়ে এই প্রশ্নটা আসতে পারে আদি মধ্যযুগের সামাজিক বিন্যাসে আঞ্চলিক বিচ্ছিন্নতার বিকাশ, অথবা সুলতানি যুগের সামাজিক শ্রেণীবিন্যাসের উপর আলোচনা করো। অথবা দিয়ে আসতে পারে আদি মধ্যযুগে ভারতের পোশাক পরিচ্ছদের আঞ্চলিক তারতম্য, অথবা আদি মধ্যযুগে শিল্প স্থাপত্য। দেখো শিল্প স্থাপত্য কিন্তু 18 নম্বরের ওখানে দেওয়া আছে, এখানে আবার রিপিট হয়েছে। এর জন্য সংখ্যা বেড়ে গেছে ঠিকই, কিন্তু এগুলো 18তেও আছে, 12তেও আছে। আদি মধ্যযুগে ভারতের গণিকা বৃত্তিকে কীভাবে ব্যাখ্যা করবেন। আদি মধ্যযুগে ভারতের রসায়ন চর্চা সম্পর্কে প্রবন্ধ লিখুন। আদি মধ্যযুগে ভারতের জ্যোতির্বিদ্যা ও বিখ্যাত জ্যোতির্বিদদের সম্পর্কে একটি প্রবন্ধ লেখো। তাহলে এখানে দেখো আদি মধ্যযুগ থেকে এই প্রশ্নগুলো রয়েছে। আঞ্চলিক বিচ্ছিন্নতা, সুলতানি যুগের সামাজিক শ্রেণীবিন্যাস, পোশাক পরিচ্ছদ, শিল্প স্থাপত্য, গণিকাবৃত্তি, রসায়নশাস্ত্র, জ্যোতির্বিদ্যা। এখান থেকে কিন্তু জেনুইন একটি প্রশ্ন আসবে। এগুলো সবই আদি মধ্যযুগের ইউনিট থেকে, তাই এগুলো অথবা দিয়ে করেছে, এগুলো সব আলাদা আলাদা প্রশ্ন। 11 দাগে দেখো রয়েছে শৈব এবং ভাগবত ধর্ম সম্পর্কে আপনি কী জানেন। দেখো শৈব ধর্ম আলাদা করে সাথে আসতে পারে, ভাগবত ধর্ম কিন্তু আলাদা করে সাথে আসতে পারে। এই দুটো আমি সাথেও সাজেশনে দিয়েছি। 12 দেখো বিজয়নগর সাম্রাজ্যের শাসন ব্যবস্থার প্রধান বৈশিষ্ট্য। এটা কিন্তু 18 নম্বরেও আছে, আবার এখানে উল্লেখ করা হয়েছে। আদি মধ্যযুগের উৎপাদন ব্যবস্থা কি জাতিভিত্তিক ছিল। তাহলে এখানে 13টা প্রশ্ন থাকলেও এখানে কিন্তু 2টি 18 নম্বরের প্রশ্ন এখানে পুনরায় লেখা হয়েছে। একটি বিজয়নগরের শাসন ব্যবস্থা, আরেকটি হচ্ছে বিজয়নগরের আদি মধ্যযুগের শিল্প স্থাপত্য। এই দুটো বাদ দিলে কিন্তু 13 জায়গায় এটা হয়ে যাবে 11টা প্রশ্ন। এই 11টা প্রশ্ন তোমরা অবশ্যই ভালো করে দেখে যাবে, এখান থেকে তোমরা 12 নম্বরের প্রশ্ন কমন পেয়ে যাবে। গ্রুপ সি, যেখানে 7 নম্বরের টিকা 4টে লিখতে হবে, 28 নম্বর। তার জন্য তোমরা আদি মধ্যযুগ থেকে এই প্রশ্নগুলো আগে করবে। আদি মধ্যযুগে ভারতের তুর্কি সংস্কৃতির সংমিশ্রণ, বা হিন্দু মুসলমান বিবাহ, বা বিবাহ প্রথা, বা আদি মধ্যযুগের বিবাহ রীতি। এটা তারপরে দেখো অথবা আছে আদি মধ্যযুগে মুদ্রার ব্যবহার, আদি মধ্যযুগে নারীদের সামাজিক অবস্থা, আদি মধ্যযুগে ভারতের সঙ্গীত এবং চিত্রকলার বিকাশ।
সঙ্গীত আলাদা করে কিন্তু দিতে পারে, সেখানে চিত্রকলা নাও থাকতে পারে। তারপরে দেখো আদি মধ্যযুগে বিভিন্ন ধরনের দর্শন সম্পর্কে লেখো বা দর্শনের ধারা। আদি মধ্যযুগের সমাজের প্রকৃতি কী ছিল। আদি মধ্যযুগের সমাজ কিন্তু 12 নম্বরও দেওয়া আছে, এখানে আবার রিপিট হলো। আদি মধ্যযুগে বা গুপ্তোত্তর যুগে মিশ্র জাতির বিকাশের বর্ণনা দাও। তো এখানে এতগুলো প্রশ্ন অথবা অথবা দিয়ে দেওয়া আছে, এগুলো সব আদি মধ্যযুগের উপরে 7 নম্বরের টিকা কিন্তু এগুলো রয়েছে। এর মধ্যে দুটি প্রশ্ন শুধু 12তে আছে, বাকিগুলো কিন্তু 7-এর জন্য এখানে রাখা। 2 দেখো 2 দাগে আছে দেবী সরস্বতী সম্পর্কে টিকা লেখো বা কার্তিকেয় ধর্ম সম্পর্কে আলোচনা করো। এই দেবী সরস্বতী আর কার্তিক এই দুটির একটি প্রশ্ন পরীক্ষায় আসতে পারে, অথবা আসতে পারে ধর্ম। ধর্ম শব্দটি আপনি কিভাবে সংজ্ঞা দেবেন, অথবা সূর্য পূজা সম্পর্কে লেখো, অথবা ভাগবত ধর্ম সম্পর্কে লেখো, অথবা শৈব ধর্ম সম্পর্কে লেখো, অথবা বৈষ্ণব আন্দোলন সম্পর্কে লেখো। এটা ধর্মের একটা চ্যাপ্টার, এবং এই জায়গা থেকে দেবী সরস্বতী, কার্তিক, ধর্ম, সূর্য পূজা, ভাগবত ধর্ম, শৈব ধর্ম এবং বৈষ্ণব আন্দোলন, এতগুলো প্রশ্ন আছে 2 দাগে। এটা একটা বড় ইউনিট, এখান থেকে এই প্রশ্ন একটা তোমরা জেনুইন পাবে। 3 দাগে রয়েছে দেখো পতঞ্জলি সম্পর্কে কি জানো লেখো, অথবা আসতে পারে ভারতের আদি মধ্যযুগে আয়ুর্বেদ সম্পর্কে আপনি কি জানেন। 4 আছে উর্দু ভাষার ক্রমবিকাশ, অথবা আসতে পারে সংস্কৃত সাহিত্যের উদ্ভব। এই উর্দু ভাষা সংস্কৃত সাহিত্য থেকে একটি আসতে পারে। 5 আছে মীমাংসা দর্শনকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন। 6 আছে পঞ্চপীর সম্পর্কে আপনার ধারণা কি। 7 আছে সিগমেন্টারি স্টেট বা বিভাজিত রাষ্ট্রের প্রধান বৈশিষ্ট্যগুলি কী ছিল। 8 আছে রাজপুতানার ভৌগোলিক অবস্থান সম্পর্কে আপনি লিখুন। হিউয়েন সাং রয়েছে 9-এ, হিউয়েন সাং কীভাবে পুনর্বর্ধন, গৌড় এবং কামরূপকে চিহ্নিত করেছেন। অথবা এটা আসতে পারে সপ্তদশ শতকে গৌড়ের ভূ ঐতিহাসিক অবস্থান আলোচনা করো। 9 দাগে দুটি একটা আসতে পারে। 10-এ আছে এশীয় উৎপাদন ব্যবস্থা। 11 আছে হরিকেল সম্পর্কে আপনি লিখুন। 12 আছে সুফি আন্দোলনে চিস্তি ও সুরাবর্দী সিলসিলার ভূমিকা লেখো। 13 আছে বিজয়নগর সাম্রাজ্যের পতনের কারণগুলিকে চিহ্নিত করো। 14 আছে ফতোয়া ই জাহানদারিতে বর্ণিত রাষ্ট্রচিন্তার প্রধান বিষয়গুলিকে চিহ্নিত করো। 15 আছে ভারতের ইতিহাস চর্চায় হর্ষচরিতের গুরুত্ব আলোচনা করো। এই 15টা প্রশ্ন এখানে রাখা আছে, তোমরা প্রথম দিক থেকে 10-12টা প্রশ্ন করে যাবে, তাহলে 7 নম্বরের প্রশ্ন সব কমন পেয়ে যাবে। এই প্রশ্নের এই সাজেশনের এই যে পিডিএফটি আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো। তোমরা এই সাজেশনের পিডিএফটি ডাউনলোড করে নিতে পারো। আমার ইউটিউব চ্যানেলের ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, সেখানে গিয়ে ক্লিক করলে তোমরা টেলিগ্রাম চ্যানেলে পৌঁছে যাবে, এবং সেখানে টেলিগ্রাম চ্যানেলটাও তোমরা সাবস্ক্রাইব করে রাখতে পারো, এবং সেখানে পিডিএফটি তোমরা ডাউনলোড করে নিয়ে দেখতে পারো। তাই এই ছিল তোমাদের 7B, যে না আদি মধ্যযুগের ভারতের সামাজিক ইতিহাস, এই পেপারটির সাজেশন। এরপরে তোমাদের যে আরেকটি পেপার আছে আদি মধ্যযুগের অর্থনৈতিক ইতিহাস, যেটা 8A পেপার, তারও সাজেশন আমি খুব দ্রুত চ্যানেলে দেবো। তার জন্য তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের কাছে শেয়ার করবে।